আজকের এই পর্বে আমরা ডুব দেব ভালোবাসা, বিচ্ছেদ আর মৃত্যুর সীমানা ছাড়িয়ে যাওয়া এক অমোঘ প্রতিশ্রুতির গল্পে। হ্যাঁ, এটা বাংলার এক বিখ্যাত লোককাহিনী নোলক ফেরা এর উপর ভিত্তি করেই তৈরি। তো গল্পের শুরুটা হচ্ছে এক নিকষ কালো ঝোড়ো রাতে। করিম আর রতন এই দুজন গোর্খোদকের কাছে এমন একটা লাশ আসে যা তারা এর আগে কখনো দেখেনি। না, এটা শুধু আর ৫টা বেওয়ারিশ লাশের মতো ছিল না। রেললাইনের পাশের একটা খাঁজ থেকে পাওয়া এই লাশটা যেন এক অদ্ভুত আর অস্বস্তিকর রহস্যের জন্ম দিচ্ছিল। দেখুন, অভিজ্ঞ গোর্খোদকদের কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগছিল। কারণটা কি? কারণ সাধারণত বেওয়ারিশ লাশের পরনে থাকে ছেঁড়াফাটা কাপড়, মুখে একটা যন্ত্রণার ছাপ। কিন্তু এই নববধূর পরনে ছিল ঝলমলে লাল বেনারসি, যেটা বাঙালি বিয়ের একটা অবিচ্ছেদ্য অংশ। আর তার মুখে ছিল এক অপার্থিব শান্তি। দেখে মনে হচ্ছিল মৃত্যু যেন তাকে ছুঁতেও পারেনি। পুলিশ এসে তো তার সব গয়নাই খুলে নিয়েছিল, কিন্তু একটা জিনিস কিছুতেই খুলতে পারেনি, তার নাকের সোনার নোলকটা। আর এই ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জিনিসটাই যেন এক গভীর রহস্যের দিকে ইশারা করছিল। তাহলে প্রশ্নটা হলো, কে এই তরুণী, যাকে দেখে মনে হচ্ছে সোজা বিয়ের আসর থেকে তুলে আনা হয়েছে, অথচ মুখে তার এমন অদ্ভুত এক প্রশান্তি? এই প্রশ্নটাই কিন্তু গল্পের মূল রহস্য, আর এর উত্তরই আমরা এখন খুঁজে বের করব। তো যখন তারা মেয়েটিকে কবর দিচ্ছিল, ঠিক তখনই রাতটা একটা অতি প্রাকৃত দিকে মোড় নিল। আর তখনই ওরা বুঝতে পারল যে এটা কোনো সাধারণ দাফন হতে যাচ্ছে না। ভাবুন একবার, লাশটা কবরে নামানোর সাথে সাথেই প্রচণ্ড শব্দে একটা বাজ পড়ল। তারপরই কবরটা থেকে বেরিয়ে আসতে লাগল বেলি আর চন্দনকাঠির একটা অদ্ভুত মিষ্টি গন্ধ। আর ঠিক তারপরে শোনা গেল এক অশরীরী ফিসফিসানি, আমার নোলকটা খুলিস না। এই আওয়াজটা অল্পবয়সী রতনকে তো একেবারে কাঁপিয়ে দিয়েছিল। ভয়টা যেন ওদের পিছু ছাড়ছিল না। আর ভয়টা যে শুধু কবরস্থানেই থেমেছিল তা কিন্তু না, একেবারে করিমের পিছু পিছু তার বাড়ি পর্যন্ত চলে এসেছিল। প্রথমে যেটা ছিল একটা অদ্ভুত অনুভূতি, সেটাই পরে একটা সরাসরি আর ভীতিজনক অনুপ্রবেশে পাল্টে গেল। ঠিক তখনই বিদ্যুতের এক ঝলকানিতে করিম দেখতে পেল সেই নববধূর ভূতকে। মেয়েটা তার দিকে নোলকটা বাড়িয়ে দিয়ে ফিসফিস করে বলল, এইটা রাখো, আমার জামাইরে দিবা, ও আসব। এটা ছিল ওর আমানত, এক পবিত্র গচ্ছিত ধন। আর কিছু বুঝে ওঠার আগেই করিম জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে যখন করিমের জ্ঞান ফিরল, সে অবাক হয়ে দেখল তার হাতে সেই সোনার নোলকটা ধরা, আর সাথে জড়ানো হয়েছে এক টুকরো বৃষ্টিতে ভেজা কাগজ। এখানে আমানত শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর মানে হল কোনো কিছু যা বিশ্বাস করে কাউকে রাখতে বা পৌঁছে দিতে দেওয়া হয়। মানে এই নোলকটা এখন আর শুধু একটা গয়না নয়, এটা একটা গভীর দায়িত্ব, এক মৃত মানুষের শেষ ইচ্ছা, যা পূরণ না করলে হয়তো করিমের নিজের জীবনেও শান্তি আসবে না। চিরকুটটাতে কাজল নামের একটা মেয়ের কথা লেখা ছিল। সে লাল শাড়ি পরে রাত 12টার ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করছিল। এটাই ছিল প্রথম আসল সূত্র, যা দিয়ে এই নববধূর পরিচয় আর তার শেষ ইচ্ছার রহস্য সমাধান করা যেতে পারে। করিম তখন বাকিদের বোঝাল, কবরস্থানে শান্তি ফেরাতে হলে আর কাজলের আত্মাকে মুক্তি দিতে হলে তাদের এই দায়িত্বটা নিতেই হবে। এটা শুধু নিজেদের ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য না, এটা একটা মানবিক কর্তব্য। তো সেই রাতেই ওই ৩ জন মিলে গেল সেই নির্জন স্টেশনে। আর সেখানেই তারা দেখল এক শোকার্ত মানুষ একা বসে আছে। একটা বেঞ্চে এক বিধ্বস্ত চেহারার যুবক বসেছিল। তার হাতে ধরা এক টুকরো লাল বেনারসি শাড়ি, আর চোখ দুটো একদম স্থির হয়ে আছে রেল লাইনের দিকে। দৃশ্যটা সত্যি খুব করুণ ছিল। দেখে মনে হচ্ছিল যেন একটা বড় কোনো ট্র্যাজেডি মানুষটাকে সময়ের মধ্যে একেবারে থামিয়ে দিয়েছে। তার পুরো পৃথিবীটাই যেন ওই রেল লাইনে আটকে গেছে। ওরা যেই না কাজলের নামটা উচ্চারণ করল, পলাশ নামের ওই যুবকটি একেবারে চমকে উঠল। তার চোখে মুখে যে হতাশা ছিল, তার মধ্যেও যেন এক ঝলক আশা ফুটে উঠল। সে মরিয়া হয়ে জিজ্ঞেস করল, কাজল, আপনারা ওর নাম কিভাবে জানেন? ও কোথায়? কিন্তু যখন পলাশ সেই ভয়ঙ্কর খবরটা শুনল, সে কিছুতেই বিশ্বাস করতে পারল না। তার সে তীব্র অবিশ্বাস আর বুক ফাটা আর্তনাদ যেন পুরো স্টেশনটা কাঁপিয়ে দিয়েছিল। সে চিৎকার করে বলে উঠল, মিথ্যা কথা! এটা হইতে পারে না, কাজল মরতে পারে না। আসলে
এখানেই গল্পের আসল ট্র্যাজেডিটা লুকিয়ে আছে। এটা কোনো বিশ্বাসঘাতকতার গল্প নয়, এটা হলো ভাগ্যের এক নির্মম পরিহাস। ব্যাপারটা কি হয়েছিল? একদিকে কাজল পরিকল্পনা মতো স্টেশনে অপেক্ষা করছিল, আর ঠিক সেই সময়তেই পলাশকে কাজলের বাড়ির লোকেরা ধরে ফেলে আর প্রচণ্ড মারধর করে। পলাশ যখন কোনোভাবে পালিয়ে স্টেশনে পৌঁছায় তখন অনেক অনেক দেরি হয়ে গেছে, কাজল আর সেখানে ছিল না। এরপর করিম পলাশের সামনে গল্পের শেষ অংশটা তুলে ধরল, মানে কাজলের রেখে যাওয়া সেই পবিত্র আমানত। করিম পলাশের হাতে সোনার নোলকটা তুলে দিয়ে বলল, ও কথা রাখছে, মরণের পরেও এই নোলক ও তোমার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিছে। আর ঠিক এই মুহূর্তে ওদের উদ্দেশ্য সফল হল। আমানত তার আসল মালিকের কাছে পৌঁছে গেল। কাজলের ভালোবাসা মৃত্যুর বাধাকেও পেরিয়ে তার প্রমাণ রেখে গেল। কাজলের কবরের পাশে দাঁড়িয়ে পলাশ যখন কাঁদতে কাঁদতে ক্ষমা চাইছিল, ঠিক তখনই বাতাসটা আবার বেলি আর চন্দনের মিষ্টি গন্ধে ভরে উঠল। সেই অতিপ্রাকৃত লক্ষণগুলো আবার ফিরে এলো, কিন্তু এবার আর সেগুলো ভয়ের ছিল না। এবার এগুলো ছিল শান্তি আর ক্ষমার চিহ্ন। মনে হচ্ছিল যেন কাজলের আত্মা তার প্রিয়জনের উপস্থিতিটা অনুভব করতে পারছে। ওপরের গাছ থেকে কবরের উপর ফুল ঝরে পড়তে লাগল। বেলি আর চন্দনের সেই নরম মিষ্টি গন্ধটা আবার ফিরে এলো, আর চাঁদের আলোয় কবরটাকে যেন আরও উজ্জ্বল দেখাচ্ছিল। এই চিহ্নগুলোই আসলে বুঝিয়ে দিচ্ছিল যে কাজলের আত্মা তার ভালোবাসার শেষ বার্তাটা পৌঁছে দিয়ে অবশেষে শান্তি পেয়েছে। তার অসমাপ্ত গল্পটা শেষ পর্যন্ত পূর্ণতা পেল। গোর্খদং করা যখন সেই শোকার্ত প্রেমিককে তার মতো করে থাকতে দিয়ে ফিরে আসছিল, করিম তখন রাতের এই অদ্ভুত কিন্তু শক্তিশালী ঘটনাগুলো নিয়েই ভাবছিল। করিম ভাবছিল, জীবন বড়ই আজব। কেউ নোলক পইরা বাসর ঘরে যায়, আর কেউ সেই নোলক নিয়া কবরে যায়। কিন্তু ভালোবাসা ময়রাও বাইচা থাকে। আর এটাই গল্পের শেষ এবং সবচেয়ে শক্তিশালী বার্তা। কাজল আর পলাশের ভালোবাসা এতটাই গভীর ছিল যে তা জীবন আর মৃত্যুর দেয়াল ভেঙেও নিজের সমাপ্তি খুঁজে নিয়েছে। এর নোলকটা তাই শুধু একটা গয়না নয়, এটা একটা অমর প্রতিশ্রুতির প্রতীক হয়ে রইল।